হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের খুবই স্পেশাল একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা 2025 সালে ক্লাস 8 থেকে 9-এ উঠবা কিংবা ক্লাস 9 থেকে 10-এ উঠবা, তোমাদের কিন্তু গ্রুপ সিলেক্ট করা লাগবে। অর্থাৎ তুমি বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা নাকি মানবিক, অর্থাৎ সায়েন্স, কমার্স বা আর্টস নিবা, এটা কিন্তু সিলেক্ট করা লাগবে। এখন তোমরা কিন্তু অনেকটা বাচ্চা মানুষের মতো, অনেকেই কনফিউজড যে আমার কোনটা নেওয়া উচিত বা কোনটা নেওয়া আমার জন্য ভালো হবে, কেমন স্টুডেন্টদের কোন গ্রুপটা নেওয়া উচিত। তো এটা নিয়েই আজকে আমাদের পুরো ভিডিওটা থাকবে। তো কোন গ্রুপটা নিলে তোমার ক্যারিয়ার অপশনগুলো কি কি হতে পারে, বা আমি একটু ফাঁকিবাজি স্টুডেন্ট বা আমি একটু পড়াশোনা করতে পারি, অনেক পড়াশোনা করি, আমার কোনটা নেওয়া উচিত, সব কিছুই আমরা ডিটেলসে এক্সপ্লেন করব। অ্যান্ড কোন গ্রুপ নিলে তোমাকে কোন কোন সাবজেক্টগুলো পড়া লাগবে সব কিছুই আমরা এক্সপ্লেন করব। তো আমরা তিনজন আজকে এই ভিডিওটাতে থাকবো। আমি হচ্ছে তোমাদের রাকিব ভাইয়া, আমি বিজ্ঞান বিভাগ অর্থাৎ সায়েন্স থেকে ছিলাম। আমি সায়েন্স থেকে পড়াশোনা করে পরবর্তীতে বুয়েটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এখন বর্তমানে একজন ইঞ্জিনিয়ার। আমার সাথে আরও দুইজন থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি হচ্ছে ওমর ফারুক। আমি হচ্ছে গিয়ে কমার্সে ছিলাম। আমি আমার কমার্স থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পড়তেছি, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে, দ্যাট ইজ আইবিএ। সো আমি এখনও কারেন্ট স্টুডেন্ট আইবিএতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আবিদা পারভিন চৌধুরী। আমি আর্টস থেকে পড়াশোনা করেছি, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগে অধ্যয়নরত আছি। আমিও একজন কারেন্ট স্টুডেন্ট। তো এখন আমি সায়েন্স যে বিভাগটা, এটা তোমাদের কাদের নেওয়া উচিত, কেমন স্টুডেন্টদের সায়েন্স নেওয়া উচিত, কিংবা এখান থেকে পড়াশোনা করে পরবর্তীতে তোমার কী কী সুবিধা, কী কী অ্যাডভান্টেজ, কী কী অসুবিধা আছে, এগুলো এক্সপ্লেন করব। তো তোমরা যারা সায়েন্স গ্রুপ বা বিজ্ঞান বিভাগ নিবা, এই বিজ্ঞান বিভাগের কী কী সুবিধা অসুবিধা এবং কাদের বিজ্ঞান বিভাগটা নেওয়া উচিত, আমি এটা নিয়ে ওভারঅল একটা ডিসকাশন করব। এর পরবর্তীতে কমার্স এবং আর্টস এটা নিয়েও একটা আলোচনা হবে। তারপর সবার লাস্টে তোমাদের কী কী সাবজেক্ট পড়তে হবে, সায়েন্স নিলে কী কী সাবজেক্ট পড়তে হবে, কমার্স নিলে কী কী সাবজেক্ট পড়তে হবে, আমরা এগুলোও তোমাদের বিস্তারিতভাবে ধরে তুলব। কারণ তোমরা তো কনফিউজড, আর এই ছোট্ট বয়সে না এটা নিয়ে আসলে ডিটেলস ধারণাটাও পাওয়া যায় না। তো আমরা তোমাদের গাইড করতেই এই সেশনটা নিচ্ছি। তো প্রথমত দেখো, বিজ্ঞান বিভাগ, বিজ্ঞান বিভাগের সবচেয়ে বড় যেই সুবিধাটা সেটা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থী বিজ্ঞান বিভাগটা নেয়। তুমি যদি চিন্তা করো, অলমোস্ট 80% স্টুডেন্ট এই বিজ্ঞান বিভাগটা নিচ্ছে। তো এই বিজ্ঞান বিভাগ নিলে যেই সাবজেক্টগুলো আছে এগুলো রিসোর্স, মানে তুমি যে পড়াশোনা করবা, কি দেখে পড়াশোনা করবা, বই, টিচারের লেকচার, এগুলো কিন্তু অনলাইনে খুবই অ্যাভেলেবল। অনলাইনে না, শুধু অনলাইনে না, অফলাইনেও খুবই অ্যাভেলেবল। তো তুমি যদি নিজে থেকে পড়তে চাও তাহলে কিন্তু বিজ্ঞান বিভাগ তোমার খুবই ভালো একটা চয়েস হতে পারে। বিজ্ঞান বিভাগ, তুমি যদি ক্যারিয়ার অপশন বা তুমি ভবিষ্যতে যেই ক্যারিয়ারটা নিতে চাও সেটার কথা চিন্তা করো, তাহলে বিজ্ঞান বিভাগেই তোমার ক্যারিয়ার অপশনগুলো সবচেয়ে বেশি ওপেন থাকবে। তুমি বিজ্ঞান বিভাগ নিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার থেকে শুরু করে তুমি যদি আর্মিতে যাইতে চাও, ডিফেন্সে যাইতে চাও, সেখান থেকে শুরু করে সব কিছু, কিংবা নিজে উদ্যোক্তা হবা, সব কিছুই এই বিজ্ঞান বিভাগ থেকে হতে পারবা। ঠিক আছে। দ্বিতীয়ত, তুমি যদি বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সিটের কথা চিন্তা করো, সেখানে বিজ্ঞান বিভাগের সিট হচ্ছে সবচাইতে বেশি। অন্যান্য বিভাগ থেকে বিজ্ঞান বিভাগের সিটটা সবচাইতে বেশি। এটা একটা সুবিধা আবার অসুবিধাও। সিট সবচেয়ে বেশি, সেমভাবে আমাদের স্টুডেন্টও কিন্তু সবচেয়ে বেশি। তো কম্পিটিশনটাও কিন্তু বিজ্ঞান বিভাগে অনেক বেশি হয়। আর বিজ্ঞানে যেই সাবজেক্টগুলো তোমাকে পড়া লাগবে ওগুলা একটু তুলনামূলক কঠিন বলা যায়। কঠিন আসলে একটা মানে রিলেটিভ ওয়ার্ড। ব্যাপারটা এরকম যে ওগুলো বুঝে বুঝে পড়তে হয়। তুমি যদি বুঝে বুঝে পড়ো তাহলে ওই ব্যাপারগুলো তোমার কাছে খুবই সহজ লাগবে। অতটা মুখস্থের কিছু নাই। তোমরা সমাজ পড়ে আসছো না, তাই তো? আবার গণিত তো পড়ে আসছো। সমাজে কি অনেক কিছু মুখস্থ করা লাগে না? আর গণিতে কি করা লাগে? তুমি জাস্ট নিয়মটা বুঝে তাইলেই হয়, মুখস্থ করার জিনিস কম। তো তুমি যদি বুঝে বুঝে বিজ্ঞান পড়তে পারো, বিজ্ঞানের যেই সাবজেক্টগুলো আমরা পরবর্তীতে দেখব, তাহলে দেখবো তোমার এফোর্টটা কম লাগতেছে। অত মুখস্থ বিদ্যা নাই আসলে বিজ্ঞানে। এটা অনেক বড় একটা সুবিধা যাদের এই বুঝে বুঝে পড়াটা ভাল লাগে। তো কারো যদি ক্লাস 8-এ বা ছোট ক্লাসে গণিত ভাল লাগে, কিংবা তোমাদেরও একটা বিজ্ঞান ছিল, সাধারণ বিজ্ঞান যেটা, ওই সাবজেক্টগুলো ভাল লাগে, তাহলে আমার সাজেশন হচ্ছে তোমার বিজ্ঞান নেওয়া উচিত। আর যদি এরকম হয় যে তুমি বুঝতেছই না তুমি কোনটা নিবা, সায়েন্স নিবা না আর্টস নিবা নাকি কমার্স নিবা, সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে সায়েন্সটা নাও। কারণ তোমার পরবর্তীতে অনেকগুলো ক্যারিয়ার অপশন বা অনেকগুলো অপরচুনিটি খোলা থাকে। পরবর্তীতে তুমি চাইলে সায়েন্স থেকে কিন্তু বাকি দুইটা কমার্স বা আর্টসেও যাইতে পারবা, সেটা আমি একটু পরেই দেখাবো। আচ্ছা, ঠিক আছে। এখন আসি অসুবিধা কি। সুবিধার মধ্যে আরেকটা আছে, দেখবা তোমরা ছোটবেলায় এইম ইন লাইফে কি লিখতা, বড় হয়ে কি হবা, ম্যাক্সিমাম
ডাক্তার হবা লিখতা, তাই না? কিংবা তোমাদের বাবা মাও দেখবা ম্যাক্সিমাম সময় চায় ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে। এই ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু শুধুমাত্র তুমি বিজ্ঞান বিভাগ থেকেই হতে পারবা। কমার্স বা আর্টসে পড়লে কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার যে অপরচুনিটিটা সেটা তুমি হারায় ফেলবা। অন্যান্য অনেক ক্যারিয়ার অপরচুনিটি থাকবে, অনেক কিছু হতে পারবা, কিন্তু এই দুইটা হওয়ার অপরচুনিটিটা আর থাকবে না। তো কারো যদি এরকম হয় ছোটোবেলা থেকেই অনেক ইচ্ছা যে আমি ডাক্তার হবই হব, আমি ইঞ্জিনিয়ার হবই হব, সেক্ষেত্রে তোমাকে আসলে বিজ্ঞান বিভাগটা নিতে হবে। আদারওয়াইজ কিন্তু তুমি এই দুইটা প্রফেশনের জন্য পড়াশোনা করতে পারবা না। ঠিক আছে? আচ্ছা, এখন গ্রুপ পরিবর্তন। তুমি যদি এসএসসিতে বিজ্ঞান বিভাগ নাও, এসএসসিতে ধরো সায়েন্স নিছো, এখন কলেজে উঠবা, হ্যাঁ, এইচএসসি ক্লাস 11-12, সেখানেও কিন্তু তোমাকে আবার বিভাগটা চুজ করতে হবে। তুমি যদি বিজ্ঞান বিভাগ নাও, পরবর্তীতে কলেজে উঠে তুমি তিনটার যে কোনো একটা বিভাগও চুজ করতে পারবা। তুমি ধরো কলেজে সায়েন্স নিলা, ম্যাক্সিমাম কলেজে সায়েন্স, মানে স্কুলে সায়েন্স নিলে কলেজে সায়েন্সই নেই। এখন কিছু কিছু স্টুডেন্ট আছে যারা ধরো স্কুলে সায়েন্স নিছে কিন্তু সায়েন্স নিয়েও বুঝতেছে না, ওর কাছে কঠিন লাগতেছে, হ্যাঁ, তখন তার সুযোগ থাকবে সে আর্টস বা কমার্সেও চাইলে শিফট করতে পারবে। ওকে, আচ্ছা, আমরা অনেক সুবিধা দেখলাম। বড় সুবিধা যেটা হচ্ছে তোমার অনেকগুলো অপশান থাকতেছে, অনেকগুলো অপশান। তুমি এটা না হলে এটা হইতে পারবা, এটা না হলে এটা হতে পারবা। হ্যাঁ, এই অপশানগুলো থাকার কারণেই হয়তো আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থীরাই এই সায়েন্সটা নেয়। আচ্ছা, এবার চলো অসুবিধাটা। প্রথম অসুবিধাটা কি? যেটা প্রথম সুবিধা ছিল সেটাই প্রথম অসুবিধা। বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষার্থী সায়েন্স নেয়। তো সবচেয়ে বেশি শিক্ষার্থী সায়েন্স নেওয়ার মানে কি? এখানে কম্পিটিশনটা সবচাইতে বেশি। এখানে কম্পিটিশনটা সবচাইতে বেশি। তুমি অ্যাডমিশন টেস্টের কথা দেখলেই বুঝতে পারবা। ঠিক আছে, এখানে কম্পিটিশনটা সবচেয়ে বেশি, সিটও সবচেয়ে বেশি, কিন্তু সিটের তুলনায় স্টুডেন্ট আরও বেশি। তো দেখবে প্রতি সিটের এগেনস্টে একটা সিটের জন্য ইউনিভার্সিটিতে 100-150 জন মানুষজন পরীক্ষা দিচ্ছে। বুয়েটে বলো বা মেডিকেলে বলো, ইঞ্জিনিয়ারিং মেডিকেল কিংবা ভার্সিটির যেই বিজ্ঞানের সাবজেক্টগুলো আছে। হ্যাঁ, সেকেন্ড যে অসুবিধাটা, বাকি দুইটা গ্রুপ থেকে, কমার্স বা আর্টস থেকে, এখানে পড়াশোনার প্রেশারটা তুলনামূলক একটু বেশি। তুলনামূলক একটু বেশি, অ্যান্ড অনেকগুলো সাবজেক্ট কিন্তু বুঝে বুঝে পড়তে হয়, ম্যাথসের মতো অনেকটা। হ্যাঁ, সাবজেক্টগুলো আমরা পরে দেখব। তো এগুলো যদি তুমি বুঝে বুঝে না পড়ে মুখস্থ করতে যাও, সেক্ষেত্রে কিন্তু অনেক কঠিন লাগবে, অনেক কঠিন লাগবে। ঠিক আছে? তো যারা এরকম যে পড়াশোনায় কোনো এফোর্টই দিতে চাও না, ফাঁকিবাজি করবা, ওরা কিন্তু বিজ্ঞান বিভাগে আইসো না। ওরা আসলে ফাঁকিবাজি করে তো তুমি কোনো ইয়েতেই ভালো করতে পারবে না, তাই না? তুমি কোন সাবজেক্ট বা কোন গ্রুপ নিচ্ছ, এটার থেকে বড় কথা হচ্ছে তুমি যেই গ্রুপটা নিলা সেই গ্রুপে কিভাবে পড়াশোনা করতেছো, এটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এই ছিল সায়েন্সের ওভারঅল ডিসকাশন। আমি একটা সাজেশন দিই, তুমি যদি বুঝতে না পারো যে তোমার কি করা উচিত, সায়েন্স নিব না আর্টস নিব নাকি কমার্স নিব, আমার সাজেশন হচ্ছে সায়েন্স নিয়ে নাও। ঠিক আছে? ওকে, তো এখন কমার্স নিয়ে বা ব্যবসায় শিক্ষা এই বিভাগটা কাদের নেওয়া উচিত এবং এটার যেই সুবিধা অসুবিধা, এটা ডিসকাস করতে তোমাদের ওমর ভাই আসতেছে। সো মোটামুটি আমরা সায়েন্সের সুবিধা অ্যান্ড অসুবিধা দুইটা নিয়ে জানতে পারলাম, কি করলে আমাদের সায়েন্স নেওয়া উচিত অ্যান্ড কেমন স্টুডেন্ট হইলে আমাদের সায়েন্সটাকে অ্যাভয়েড করা উচিত। আচ্ছা, এবার আসলো কমার্স। কমার্সের বেশ কিছু সুবিধা রয়েছে এবং অসুবিধাও রয়েছে, রাইট? সো কমার্সে আমাদের সবার একটা কমন পারসেপশন যে আমরা হচ্ছে এতদিন ম্যাথে যারা উইক ছিলাম তারা কমার্সে চলে যাব, বাট আসলে কি এটা একটা রাইট ডিসিশন? চলো একটু দেখি। আচ্ছা, কমার্সের সুবিধা দিয়ে স্টার্ট করতেছি। কমার্সের সুবিধাটা আসলে কি? কমার্সের সুবিধা হচ্ছে সায়েন্সে তুমি যেরকম কম্পিটিশন ফেস করবা, যেটা একটু আগে দেখলা যে অ্যারাউন্ড 80% স্টুডেন্ট সায়েন্স নিয়ে থাকে, সো বাকি যে স্টুডেন্ট তারা হচ্ছে আর্টস কমার্সে চলে যায়। সো ওই তুলনায় আমাদের কমার্সে কম্পিটিশনটা একটু কম। কমার্সে সায়েন্সের মতো অত ভালো ভালো স্টুডেন্ট আসে না, কয়েকজন স্পেসিফিক স্টুডেন্টস বাদে, রাইট? সো এটা একটা ভালো সুবিধা যে তুমি চাইলে একটা কলেজের টপার হয়ে যেতে পারো, স্কুলের ভালো টপার হয়ে যেতে পারো যদি তুমি কমার্স নিয়ে থাকো। আচ্ছা, আরেকটা অসুবিধা বলি। অসুবিধা কি? যেহেতু কম স্টুডেন্ট এখানে নিয়ে থাকে, তাহলে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ভালো ভালো কলেজগুলোতে কমার্সের কি এতগুলো অ্যাভেলেবেল থাকা উচিত? কমার্সের সিটটাও হচ্ছে কম, অ্যান্ড যেহেতু সিট কম তার মানে তুমি এখানে আবার একটু কম সিটের কারণে একটু প্যারা খেতে পারো। আচ্ছা, সেকেন্ডলি আরেকটা অসুবিধা আছে কমার্সে, সেটা হচ্ছে তুমি সায়েন্সে যেরকম টিচারের অ্যাভেলেবিলিটি থেকে শুরু করে কন্টেন্টসের অ্যাভেলেবিলিটি পাবা, তুমি তোমার আশেপাশে অনেক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অনেকগুলো কন্টেন্টস অ্যাভেলেবেল পাবা। যখন তুমি কমার্স নেবা তখন তোমার স্কুল বাদে এবং কয়েকটা স্পেসিফিক জায়গা বাদে এই কন্টেন্টগুলো বা তুমি কোত্থেকে পড়তে পারো সেই বিষয়গুলো নিয়ে একটু প্যারা খেতে পারো কয়েকজন।
ঠিক আছে? এছাড়া মোটামুটি যারা হচ্ছে গিয়ে পড়াশোনা একটু অ্যাভয়েড করতে চাও, যারা হচ্ছে একটু আমার মতো ফাঁকিবাজ, তারা হচ্ছে গিয়ে চাইলে কমার্স নিতে পারো। অ্যান্ড কমার্সের প্রেশারটা সায়েন্সের তুলনায় মোটামুটি বেশ ভালোই কম আমি বলবো। ঠিক আছে? আচ্ছা, তো সুবিধা অসুবিধা ডিসকাশন হয়ে গেল। নেক্সট আসে আমাদের গ্রুপ পরিবর্তন। আচ্ছা, গ্রুপ পরিবর্তনের ক্ষেত্রে তোমার যদি মনে হয় যে না ভাইয়া আমি 9-10 পর্যন্ত পড়লাম কমার্স, অ্যান্ড কমার্স পড়ার পরে আমার মনে হচ্ছে যে না কমার্স আমার ভালো লাগতেছে না, আমি বিজনেসের দিকে যাব না, বা আমার হচ্ছে গিয়ে ওই সাইডটা খুব একটা এক্সপ্লোর করার ইচ্ছা নাই, তাহলে আমি কি করতে পারি? তাহলে তুমি ইজিলি আর্টসে শিফট করতে পারো। দ্যাট মিনস তুমি সাংবাদিকতা থেকে শুরু করে তুমি হচ্ছে ইতিহাস নিয়ে পড়াশোনা করতে পারো, ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করতে পারো। তুমি চাইলে তোমার ক্যারিয়ারটা সুইচ করার একটা অপশন পাবা, যেটা শুধুমাত্র আর্টসেই যেতে পারবা। আর যাদের কমার্স মোটামুটি ভালো লেগে গেছে তারা তো ইজিলি কমার্সেই থাকতে পারবা। ঠিক আছে? এখন তোমাদের আর্টস নিয়ে কথা বলতে, আর্টসের সুবিধা অসুবিধা অ্যান্ড ক্যারিয়ার অপশনস নিয়ে কথা বলতে আমি নেক্সট রাখবো আবিদাকে। আচ্ছা, এতক্ষণ ধরে রাকিব ভাইয়া আর ওমর ভাইয়া কিন্তু যত ভালো ভালো স্টুডেন্ট ছিল তাদের সবাইকে সায়েন্স এবং কমার্সে নিয়ে চলে গেছে। এখন আমরা যারা বাকি আছি তারা কি কম মেধাবী স্টুডেন্ট? একদমই না। তাহলে আমরা আর্টস কারা কারা পড়বো? তাহলে চলো দেখে নিই আর্টস পড়তে গেলে আমাদের কি কি সুবিধা পাওয়া যাবে এবং কি কি অসুবিধা আমরা ফেস করব, সেই জিনিসগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। তো বেসিক্যালি আমরা আর্টস কারা কারা পড়ে থাকি? যারা একটু ম্যাথস কম বুঝি তারাই তো আমরা আর্টসে চলে আসি, তাই না? তোমাদেরকে আরেকটা মজার গল্প বলি। আমি যখন নবম দশম শ্রেণীতে ছিলাম তখন কিন্তু সায়েন্সে পড়েছিলাম, কিন্তু পরবর্তীতে একটু ম্যাথসটা মাথায় বেশি একটা ঢুকে না, এই জন্য পরে আমি কি করলাম, আর্টস নিয়ে পড়াশোনা করে ফেলছি। তো আর্টসে গিয়ে আমি যে মজার জিনিসটা পেয়েছি, আমরা কম পড়েও অনেক ভালো কিছু করতে পারি, কম পড়েও কিন্তু আমরা ভালো মার্কস পেতে পারি। তো এই দিক থেকে যারা আমরা একটু ফাঁকিবাজি স্টুডেন্টরা আছি তারা কিন্তু চাইলেই আর্টস পড়তে পারি। এবং দেখো, যেহেতু পড়াশোনা একটু কম, আমি এত বেশি কম বলবো না, কারণ এখানে মুখস্থের অনেক ব্যাপার থাকে, বাট যদি যেহেতু আমাদের একাডেমিকে একটু কম প্রেশার, তো আমরা কিন্তু অন্যান্য অনেক দিকে ফোকাস করতে পারবা। যেমন ধরো, আমরা যখন কেউ যদি পছন্দ করি বিতর্ক করা, অথবা কেউ গান নাচ, এই জিনিসগুলোকে আমরা যদি কন্টিনিউ করতে চাই, তাহলে কিন্তু আমরা চাইলে আর্টস নিয়ে পড়তে পারি। ঠিক আছে? তো একটু চলে যাব অসুবিধার দিকে। হিউজ অসুবিধা আছে, তারপরে একটু কমিয়ে বলবো। সেটা হচ্ছে, এই যে আর্টস নিয়ে যদি তুমি পড়ো, তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবা না। আমাদের অধিকাংশ বাবাদের কিন্তু একটা স্বপ্ন থাকে যে ছেলে মেয়ে বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। তো এটা আসলে আর্টস পড়ে কখনো পসিবল না। ঠিক আছে? কিন্তু তুমি চাইলে এখান থেকে কিন্তু সাংবাদিক হতে পারবা, এখান থেকে তুমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করতে পারবা, বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করতে পারবা, এই সাবজেক্টগুলো কিন্তু চুজ করতে পারবা। আরেকটা কথা হচ্ছে, আর্টসের স্টুডেন্টদের যখন তোমরা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবে, তখন কিন্তু সিট সংখ্যা অনেক কম। ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের এটা একটা অসুবিধা বলা যায়, তোমাদের একটু বেশি কম্পিটিশন থাকবে, বেশি পড়তে হবে, যেহেতু সিটটা একটু কম। ঠিক আছে? তো এই তো ব্যাপার। এবং আরেকটা জিনিস হচ্ছে, আর্টস থেকে কিন্তু তোমরা অন্য কোনো জায়গায় মুভ করতে পারবে না। যেমন ধরো, তোমরা সায়েন্স থেকে অন্যান্য জায়গায় যেতে পারো, আর্টসে যেতে পারো, কমার্সে যেতে পারো, কমার্স থেকে আবার আর্টসে আসতে পারো, কিন্তু আর্টস থেকে আসলে অন্য কোনো জায়গায় যাওয়াটা কিন্তু সম্ভব না। তো এখন আমরা প্রত্যেকটা গ্রুপে কি কি সাবজেক্ট আছে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো দেখে নেওয়া যাক। তো আমরা এখন যারা সায়েন্স, আর্টস বা কমার্স নিচ্ছি, কোন গ্রুপে কি কি সাবজেক্টগুলো পড়া লাগবে সেগুলো আমরা দেখব। হ্যাঁ, তো সাবজেক্টগুলো সম্পর্কে তোমাদের মোটামুটি একটা আইডিয়া আছে, আরও কিছু নতুন নতুন সাবজেক্ট আসবে, আমি ওগুলো একটু দেখাই। তো প্রথমত আমরা এসএসসি নিয়ে আলোচনা করব, ক্লাস 9-10, পরবর্তীতে কলেজ নিয়েও আমরা তোমাদের দেখা দিব কি কি পড়া লাগবে। তো প্রথমত আসি এসএসসির কমন সাবজেক্ট। তার মানে তুমি সায়েন্স নাও, আর্টস নাও বা কমার্স নাও, তুমি যেই গ্রুপটাই নাও না কেন, তোমাকে এই সাবজেক্টগুলো পড়া লাগবে। এখানে তো অনেকগুলো সাবজেক্ট, এতগুলো পড়া লাগবে না, এতগুলো পড়া লাগবে না। তো তোমাকে প্রথমত বাংলা পড়তে হবে, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, এই দুইটা ম্যান্ডেটরি। তো এই দুইটাই কি আছে আশা করি সবাই জানো। বাংলা প্রথমে কি গদ্য পদ্য আছে, আর এখানে হচ্ছে ব্যাকরণ। তারপর ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, তাই তো? দ্বিতীয় পত্রটা আসলে গ্রামারের। তারপর গণিত, গণিত পড়তে হবে। হ্যাঁ, এসএসসিতে গণিত আছে, তুমি যেই গ্রুপেই নাও না কেন, এটাকে বলে সাধারণ গণিত, অত কঠিন না, মোটামুটি সহজই আছে। তো এই গণিতটা আসলে লাগবে তুমি যেই গ্রুপটাই নাও না কেন। তারপর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটাও সবারই আছে, এই সাবজেক্টও তোমরা পড়ে আসছো। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়,
আমাদের ইতিহাস, সামাজিক বিজ্ঞান, ওই টাইপের টপিকগুলো এখানে পড়ানো হবে। তো এগুলো কিন্তু ম্যান্ডেটরি। তারপর ধর্ম, তুমি যেই ধর্মের হও ওই ধর্মের সাবজেক্টটা চুজ করা লাগবে। তারপর এখানে অপশনাল কয়েকটা সাবজেক্ট আছে, এখান থেকে কয়েকটা চুজ করা লাগে। হ্যাঁ, শারীরিক শিক্ষা, কারুকলা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি, সবগুলা চুজ করা লাগে না, একটার পরিবর্তে আরেকটা। এগুলো তোমরা ডিটেলসে যখন এসএসসিতে চুজ করবা তখন বুঝতে পারবা। হ্যাঁ, তো এগুলা কিন্তু সবারই পড়া লাগে, সবারই পড়া লাগবে। এবং দেখতেছো এই সাবজেক্টগুলাই কিন্তু বেশি, এসএসসিতে কমন সাবজেক্টের পরিমাণ অনেক বেশি। এবার আসি যারা সায়েন্স নিবা, তাদের এই সাবজেক্টগুলো আলাদাভাবে পড়া লাগবে। এটা শুধুমাত্র সায়েন্সে। তোমাদের ক্লাস 8-এ বিজ্ঞান নামের একটা বিষয় ছিল না, সায়েন্স। ওই সায়েন্সটাকেই আমরা ভেঙে 3টা সাবজেক্ট পড়ব। একটা হচ্ছে পদার্থ বিজ্ঞান, তোমাদের 8-এ কিছু চ্যাপ্টার কিন্তু পদার্থ বিজ্ঞানের ছিল। আরেকটা হচ্ছে রসায়ন, আরেকটা হচ্ছে জীববিজ্ঞান। তো পদার্থ বিজ্ঞান এটা কি? তোমাদের যে গতির সূত্র কিংবা মহাকর্ষ অভিকর্ষ, এই টপিকগুলো পড়ছো না, আপেল কিভাবে মাটিতে পড়ে, এই সূত্র টুত্রগুলো নিয়ে এই জিনিসটা। হ্যাঁ, এখানে থিওরিও আছে, আবার প্রত্যেকটা থিওরি রিলেটেড ম্যাথসও আছে। তুমি একটা কনসেপ্ট পড়লা, তারপর ওই কনসেপ্টের কিছু ম্যাথস পরীক্ষায় আসে। হ্যাঁ, তো এইটা ভালোই বুঝে পড়ার জিনিস, এটা কিন্তু মুখস্থ করলে হবে না। এটা বুঝে বুঝে পড়লে অনেক মজার এবং অনেক ইন্টারেস্টিং। আমাদের রিয়েল লাইফের যেই জিনিসগুলো, এই যে ধরো আমি হাঁটতেছি, কেন আমি পড়ে যাচ্ছি না, কিংবা এটা উপরে নিক্ষেপ করলে কেন ফেরত আসতেছে, সব কিছুই কিন্তু আমাদের এই পদার্থ বিজ্ঞানে এক্সপ্লেন করা হয়। তারপর হচ্ছে রসায়ন। রসায়ন হচ্ছে বিক্রিয়া। হ্যাঁ, তুমি যখন একটা মোমবাতি জ্বালাও, তখন সেখানে কি অক্সিজেন পুরায় কার্বন ডাইঅক্সাইড হয়, তাই না? আগুন জ্বলতে সহায়তা করে অক্সিজেন। যত ধরনের রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক যত প্রক্রিয়া আছে সব কিছুই আমাদের রসায়ন এই সাবজেক্টে পড়ানো হয়। তো এখানে মুখস্থের জিনিসপত্রও আছে, আবার ম্যাথামেটিক্যাল জিনিসপত্রও আছে। ঠিক আছে, এখানে মুখস্থেরও বেশ কিছু জিনিসপত্র আছে, আবার কি ম্যাথামেটিক্সও আছে। তারপর হচ্ছে জীববিজ্ঞান। নাম শুনেই বুঝতে পারতেছ, আমাদের জীবন, যেমন মানব দেহ, কিংবা তোমরা যারা ডাক্তারি পড়বা, ভবিষ্যতে ডাক্তার হবা, এই সাবজেক্টটা কিন্তু তোমাদের সবচাইতে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের জীবনে বা আমাদের জৈবিক যত জিনিসপত্র আছে সব কিছু এখানে এক্সপ্লেন করা হয়। ঠিক আছে, আর তারপর হচ্ছে উচ্চতর গণিত। উচ্চতর গণিত সাধারণ গণিতেরই একটু অ্যাডভান্সড ভার্সন, ওটা থেকে একটু কঠিন। কঠিন আসলে বলা ঠিক না, মানে এটা বুঝতে আরেকটু এফোর্ট দেওয়া লাগবে। তো ক্লাস 9-10-এ এই 4টা সাবজেক্ট হচ্ছে কি আমাদের গ্রুপ সাবজেক্ট। তুমি যখন কলেজে উঠবা দেখবা এই 4টা সাবজেক্ট আরো বেশি হয়ে গেছে, 8টা হয়ে গেছে। আমরা সেটা পরে দেখব। তো এখন কমার্সের যেই সাবজেক্টগুলা পড়া লাগবে সেটা এক্সপ্লেন করার জন্য আমি তোমাদের ওমর ভাইয়াকে একটু ডেকে নিচ্ছি। সো মোটামুটি আমরা সায়েন্স নেওয়ার পরবর্তীতে কী কী বিষয়ে পড়াশোনা করব তা নিয়ে একটা আইডিয়া পেয়ে গেলাম। তারপর আসে কমার্স। কমার্স নেওয়ার পরে তুমি কমন সাবজেক্টসগুলোর পাশাপাশি আর কোন কোন বিষয় পড়বো তা নিয়ে মূলত এখন ডিসকাশনটা। সো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং। আচ্ছা, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংটা কি? ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং হচ্ছে মূলত প্ল্যানিং। তুমি একটা ব্যবসা কিভাবে করবা, তার যে প্ল্যানিংটা হবে, তুমি কিভাবে কোন প্রোডাক্টটা কিনবা, সেটা কি আসলেই তোমার জন্য কিনা ঠিক হয়েছে কিনা, এই সিদ্ধান্তগুলো নিয়েই মূলত ফাইন্যান্স ডিসকাশন করে। তারপর আসে ব্যাংকিং। ব্যাংকিং কি চাইলে একটা ব্যাংক এত টাকা আমাদের প্রোডাকশন করতে পারে? না, পারে না। কেন পারে না? এই সমস্ত বিষয়গুলো তুমি ব্যাংকিংয়ে দেখতে পারবা। অ্যান্ড প্রত্যেকটা ব্যাংক কিভাবে চলে, ব্যাংকের আয় কিভাবে, ব্যাংকের ব্যয় কিভাবে, একটা ব্যাংক কিভাবে রান করে, সব কিছু তুমি ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের মধ্যে পেয়ে যাবা। বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংকগুলো কি সিমিলার নাকি ডিফারেন্ট, এবং কী কী ডিফারেন্স আছে তাদের মধ্যে। তারপর আসে ব্যবসায় উদ্যোগ। অনেকেই বড় হয়ে ব্যবসা করতে চাও, অনেকেই বড় হয়ে নিজের একটা বিজনেস করতে চাও। সো ওইগুলোর একদম বেসিক জিনিসপাতি, যেগুলো হচ্ছে না জানলেই না, বা জানলে হয়তো বা তোমার জন্য অনেকটা বেটার হতে পারে, সেইগুলোর প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ দেখতে পারবা এখানে, রাইট? ব্যবসায় উদ্যোগের পরবর্তীতে আমরা পাই সায়েন্স। বাট এই সায়েন্স কি ওই সায়েন্সের মতো এত ডিফিকাল্ট? মোটেও না। এই সায়েন্সে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি সবগুলোর সবচেয়ে সহজ অধ্যায়গুলো যতটুকু তোমার জীবনের জন্য জানা প্রয়োজন ততটুকুই পেয়ে যাবা এই বইটাতে। তারপর আসে আমাদের সবার প্রিয় হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানটা বসে কি বোঝাচ্ছে? আসলে হিসাবের কেউ বিজ্ঞানী হয়ে যাবে এমন কিছু না। তুমি যে সারা বছর ধরে ব্যবসাটা করলা, তোমার যে আয় হলো, তোমার যে ব্যয় হলো, ওইটার একটা তোমার ক্যালকুলেশন প্রয়োজন না? ওই বছরটা কিভাবে তুমি সব কিছু রান করলা, সব কিছু জানা প্রয়োজন না? এটাই হচ্ছে হিসাব বিজ্ঞান। এখানে অত কমপ্লেক্স বা কঠিন ম্যাথ আসে না। এখানে খুবই সহজ একটা ম্যাথ, একটা ব্যবসার জন্য সম্পর্কিত যা যা ম্যাথ প্রয়োজন সেগুলোই আমরা দেখতে পারি আমাদের হিসাব বিজ্ঞানে। আলটিমেটলি প্রত্যেকটাই হচ্ছে বড় হয়ে তোমাদের ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে আসে।
তুমি চাইলে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং নিয়ে পরবর্তীতে অনেক জায়গায় পড়াশোনা করতে পারো, তুমি হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে পারো, তুমি চাইলে বিবিএ করতে পারো, রাইট? সবগুলোরই একদম বেসিক জিনিসপাতি এখানে পেয়ে যাই আমরা, ঠিক আছে? সো পরবর্তীতে তোমাদের হচ্ছে গিয়ে আর্টসের কোন কোন সাবজেক্ট পড়া উচিত সেইগুলো নিয়ে ডিসকাশন করবে তোমাদের আবিদা আপু। এখন আমরা যারা আর্টস নিব অর্থাৎ মানবিক বিভাগে যাব, আমরা কি কি সাবজেক্ট পড়ব এবং সেই সাবজেক্টগুলোর মধ্যে কি কি থাকবে সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিব। চলো, প্রথমত আমি কথা বলবো অর্থনীতি নিয়ে। তো আমরা অনেকেই এই অর্থনীতি সাবজেক্টটা হুট করে যখন দেখি তখন একটু ভয় লাগে যে এটার মধ্যে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থাকে, যে আবিদাব্বু একটু আগে বলে গেল যারা ম্যাথস একটু কম পারে তাদের জন্য আর্টস, কিন্তু এখানে আবার কেন ম্যাথস থাকবে? তো দেখো, এটা দেখে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমিও প্রথম যখন দেখেছিলাম আমার কাছে একটু ভয় লেগেছিল, কিন্তু পরবর্তীতে এটার মধ্যে যে এত ইন্টারেস্টিং জিনিস আছে সেটা তোমরা যখন পড়বা তখনই বুঝতে পারবা। হয়তো দেখা যায় কিছু চিত্র থাকে, ঠিক আছে, অর্থনীতির, বাংলাদেশের অর্থনীতি কিভাবে আপ ডাউন হচ্ছে, এই অনেকগুলো টার্ম থাকবে, এগুলো একটা চিত্র থাকে, সেখান থেকে তুমি জাস্ট তোমার নিজের মতো করে ব্যাখ্যা করবা, এগুলো থাকে। তো এবং অর্থনীতি থেকে কিন্তু মার্কস পাওয়াটা অনেকটা ইজি, যেমনটা হচ্ছে সায়েন্সের, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে তোমার জীববিজ্ঞানের মতো কাইন্ড অফ। তো এই অর্থনীতি সাবজেক্টটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ আমরা যখন ইন্টারে উঠবো তো তখন আমাদের অনেকগুলো সাবজেক্ট থাকবে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো তখন আমরা অনেকেই অর্থনীতিটা পড়তে পারি না। কেন পারি না? কারণ আমরা যেহেতু এসএসসিতে ভালো করে পড়ে আসি না, যার কারণে এইচএসসি লেভেলে গেলে আমাদের কিন্তু অনেক ভয় কাজ করে যে আমরা অর্থনীতি নিয়ে সামনে আগাবো কিনা। সেক্ষেত্রে তোমাদের একটা বড় জিনিস জানার একটা সুযোগ হয়েছে, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, যারা যারা এইচএসসিতে অর্থনীতি নিয়ে পড়াশোনা করবা, তারা কিন্তু ইংরেজি যে সাবজেক্টটা আছে সেটা পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকে। যখন তুমি চুজ করবে এই সাবজেক্টটা তখন তোমার পাওয়ার পসিবিলিটিটা একটু বেড়ে যায়। তো তাই জন্য আমরা কিন্তু এসএসসি লেভেল থেকে যদি অর্থনীতি ভালো করে পড়ে যাই তাহলে আমাদের আর কোনো টেনশন থাকতেছে না। তারপর আমরা চলে যাই বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। এখানে শুরুতেই আমরা হচ্ছে পুরো বাংলাদেশের ইতিহাস জানবো এবং আমাদের মুক্তিযুদ্ধ, তারপর আমাদের ভাষা আন্দোলন, গণ আন্দোলন, এই সব ব্যাপার হচ্ছে একদম সিকোয়েন্স ওয়াইজ সুন্দর করে সাজানো থাকে, এই জিনিসগুলো আমরা জানবো। এবং বিভিন্ন সভ্যতা, যে মৌর্য, তারপরে হচ্ছে তোমার গুপ্ত, এই যে বংশগুলো কিভাবে আসছে, তারা কিভাবে বিস্তার করছে, এই ব্যাপারগুলো নিয়ে একদম সংক্ষিপ্তভাবে ছোট্ট করে আলোচনা করা আছে, যেটার বিস্তারিত আলোচনা আমরা এইচএসসি লেভেলে গিয়ে পড়াশোনা করি। পরিণতি ও নাগরিকতা, এখানে হচ্ছে আমাদের দেশের যে তোমার সরকার ব্যবস্থা, আরও হাবিজাবি অনেক জিনিস, পরিবেশ নিয়ে আলোচনা করা হয়ে থাকে, সব কিছু কিন্তু থাকবে তোমার পরিণতি ও নাগরিকতাতে। ভূগোল ও পরিবেশের মধ্যে হচ্ছে আমাদের বায়ুমণ্ডল, পরিবেশ দূষণ, এই সব জিনিস নিয়ে আলোচনা করে থাকবে। এবং ভূগোল আর পরিণতি এই দুইটা জিনিস কিন্তু তুলনামূলক অনেকটা ইজি আছে। তারপরে আমরা সর্বশেষ যেটা দেখবো সেটা হচ্ছে বিজ্ঞান। তো এই বিজ্ঞানও কিন্তু আমাদের জন্য একদমই সহজ, কারণ আমরা 6, 7, 8 পর্যন্ত যে বিজ্ঞানের বিষয়গুলো পড়ে এসেছি, এই সব বিষয়গুলোই কিন্তু আমাদের এখানে কি করা থাকবে, সবগুলোকে একসাথে করে দেওয়া থাকবে। তো সেই জিনিসগুলো পড়তেও আমাদের কাছে খানিকটা ইজি লাগে। তবে এই ক্ষেত্রে তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিব, তোমরা যারা মনে করো যে আসলে মানবিকে পড়াশোনা কম, তোমরা আসলে মানবিক বিভাগ যখন নিবা তখনই বুঝতে পারবা যে এখানে আসলে পড়াশোনাটা অন্যান্য যে গ্রুপগুলো আছে তার থেকে অনেকটা বেশি। এবং তোমাদেরকে কিন্তু প্রচুর লিখতে হবে। যারা প্রচুর লিখতে পারো, যাদের এই মেন্টালিটিটা আছে, তারাই মূলত কিন্তু আর্টস থেকে ভালো কিছু করতে পারে। তাহলে চলো এখন এইচএসসি লেভেলে আমরা কোন কোন সাবজেক্টগুলো চুজ করব এবং কিভাবে পড়বো সেই বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত জেনে নিব। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের রাকিব ভাইয়ের কাছে। তো তুমি যদি সায়েন্স, কমার্স বা আর্টস নাও, এসএসসিতে তথা 9, 10-এ তোমাকে কি কি সাবজেক্টগুলো পড়া লাগবে এবং ওগুলোতে কি কি পড়ানো হয় সেগুলো আশা করি সবাই বুঝছো। এখন তুমি একটু নিজে চিন্তা করো যে তুমি ভবিষ্যতে কি হতে চাও, এটার উপর বেস করে ডিসিশনটা নিও। হ্যাঁ, আর যদি এরকম হয় তোমার কাছের কোনো বড় ভাইয়া বা আপু যে এগুলো পড়ছে কিংবা ইউনিভার্সিটিতে আসছে, কিংবা বাবা মায়ের সিদ্ধান্ত কিংবা বাবা মায়ের যে উপদেশগুলো ওগুলোও নাও। হ্যাঁ, ওগুলো নিয়ে তারপর ডিসাইড করো, ঠিক আছে? আর যদি এরকম হয় বুঝতেই পারতেছো না কি করা লাগবে আর তুমি একটু পড়াশোনায় এফোর্ট দিতে পারো, সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে সায়েন্স নিয়ে যাও, সায়েন্স নিয়ে নাও। আর যদি এরকম হয় তুমি পড়াশোনার পাশাপাশি অনেক কিছু করতে চাচ্ছ, যাতে পড়াশোনায় এফোর্টটা কম দেওয়া লাগে, কোনো মতে জাস্ট পার করে দিতে চাচ্ছ, বাট পড়াশোনার পাশাপাশি ধরো তুমি কোনো একটা ব্যবসা করবা বা উদ্যোগ নিবা বা এক্সট্রা কারিকুলার অনেক কিছু করবা, যাতে পড়াশোনায় টাইমটা খুব কম দেওয়া লাগে, সেক্ষেত্রে তুমি হয়তো কমার্স বা আর্টসটা নিতে পারো। তো আমরা এখন
দেখি যে কলেজে অর্থাৎ এইচএসসিতে তোমার কোন কোন সাবজেক্ট পড়া লাগবে তুমি যদি সায়েন্স কমার্স বা আর্টস নাও। প্রথমত আমাদের কমন সাবজেক্ট, খেয়াল করছো কমন সাবজেক্ট কিন্তু কমে গেছে। তুমি যত উপরে উঠবা তোমার ওই গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো কিন্তু তত বেশি আসতে থাকবে। ফর এক্সাম্পল তুমি যদি দেখো এসএসসিতে সায়েন্স কমার্স আর্টস সবারই কমন সাবজেক্ট কতগুলো ছিল, তাই না? গ্রুপ ভিত্তিক সাবজেক্ট অল্প ছিল। এখন তুমি যখন আরেকটু বড় হইছো তুমি খেয়াল করবা কমন সাবজেক্ট কমে গেছে। বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি আর হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সমাজ টমাজ ধর্ম ওগুলা কিন্তু নাই, কমে গেছে। সাবজেক্ট কি আসলেই কমে গেছে? এগুলা কমছে, কমন সাবজেক্ট কমছে, কিন্তু গ্রুপ ভিত্তিক যেই সাবজেক্টগুলো সেগুলো কিন্তু বেড়ে গেছে। আমাদের এসএসসিতে 4টা সাবজেক্ট ছিল না, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, সবগুলা ডাবল হয়ে গেছে, 2 পেপার হয়ে গেছে। দেখছো পদার্থবিজ্ঞান 2টা, জীববিজ্ঞান 2টা, এগুলো কিন্তু ডাবল হয়ে গেছে। তুমি যখন আরো বড় হবা, ধরো ইউনিভার্সিটিতে উঠছো, হ্যাঁ ইউনিভার্সিটিতে উঠে এক একজন তো এক এক সাবজেক্ট চুজ করে। তুমি ইঞ্জিনিয়ারিং কিংবা মেডিকেলে গেলা, কিংবা ধরো সায়েন্সের কোনো একটা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, কিংবা ধরো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তুমি যেই সাবজেক্টই নাও না কেন তুমি দেখবা ওই সাবজেক্টের টপিকগুলো বেশি আসতেছে, তখন তোমাকে বাংলা ইংরেজি এগুলোও পড়া লাগবে না। তুমি যত বড় হবা তুমি যেই গ্রুপটা নিচ্ছ ওই গ্রুপের বা ওই ফিল্ডের, হ্যাঁ তুমি যেই সাবজেক্টটা চুজ করবা সেই ফিল্ডের সাবজেক্টগুলো টপিকগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। তো দেখলা সায়েন্সে এগুলো পড়া লাগবে, এগুলো নিয়ে তো একটা আইডিয়া হলোই, আস্তে আস্তে আরো আইডিয়া হবে। হ্যাঁ, তো এরপর কমার্সে কি কি সাবজেক্ট পড়া লাগবে সেটার জন্য আমি ওমরকে ডেকে নিচ্ছি। সো আমরা মোটামুটি এইচএসসি নিয়ে এখন কথা বলবো। এইচএসসিতে যারা কমার্স নিবা, সে হতে পারে তুমি হচ্ছে গিয়ে সায়েন্স থেকে শিফট করতেছো অথবা তুমি কমার্স থেকেই ছিলা, তোমরা কী কী পড়বা। এইচএসসিতে তুমি হচ্ছে এসএসসি যা যা পড়েছিলা তারই একটু ব্রেকডাউন করা হবে। তার মানে তুমি ব্যবসায় সংগঠনে যা পড়েছিলা সেই একই জিনিস তোমাকে আবার পড়ানো হবে, কিন্তু আরও একটু ডিটেল প্রোভাইড করা হবে আর কি। ডিটেলসে পড়াশোনা করা হবে, যেখানে তুমি দেখতে পাচ্ছ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র 2টা পেপারে তুমি পড়তেছো। আমাদের হিসাব বিজ্ঞানেও মোটামুটি আমরা দেখেছিলাম যে প্রথমবার একটা বইতে শেষ, বাট এবার তোমাকে আরও অনেক ধরনের অ্যাডভান্স পড়াশোনা করানো হবে, যেখানে তুমি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র হিসেবে পাচ্ছ। তারপর যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের উৎপাদন ও বিপণন ব্যবস্থাপনা। তার মানে কি? মার্কেটিং। তুমি তোমার প্রোডাক্টটা মানুষের কাছে কীভাবে উপস্থাপন করবা, তোমার প্রোডাক্টটাকে আসলেই মানুষ কিনবে কিনা, তোমার প্রোডাক্টের মধ্যে কী কী জিনিস আছে যেটা তোমার মানুষকে অ্যাট্রাক্ট করতে পারে, সেই ব্যাপারগুলো নিয়েও পড়াশোনা করানো হবে তোমাদের কলেজে। এছাড়া তোমার কাছে অপশনও থাকবে, তুমি সেটা না পড়তে চাও তোমার কাছে আবার ফাইন্যান্স চলে আসবে। ফাইন্যান্স কি? একটু আগেই বলেছিলাম, যদি ব্যাংকিং নিয়ে পড়াশোনা করতে চাও, সিদ্ধান্ত নেওয়া নিয়ে যে আসলে এই সিদ্ধান্তটাকে আমার নেওয়া উচিত কি না, তখন তুমি ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করতে পারো। এখানে আরও একটা বিষয় আসতে পারে যেটা অনেক কলেজে আসে, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান। যাদের মোটামুটি ম্যাথ ভালো লাগে, কিছু কিছু কলেজ তোমাকে স্ট্যাটিস্টিক্সও অফার করে, সেখানে তুমি পরিসংখ্যান নিয়ে পড়াশোনা করতে পারো। কিভাবে তোমার একটা ডিটেলসে ব্রেকডাউন করা যায়, কিভাবে অ্যানালাইসিস করা যায়, এবং একটা সিদ্ধান্তটা কি আসলেই নেওয়া উচিত কি না, মোটামুটি সব কিছুর একটা আইডিয়া পাওয়া যায় স্ট্যাটিস্টিক্সে। ঠিক আছে, এখন তোমাদেরকে আমি পাস করতেছি আবিদ আপুকে, যে হচ্ছে তোমাদের আর্টস নিয়ে কথা বলবে, যে এইচএসসিতে কোন কোন আর্টসের টপিক পড়াশোনা করা উচিত। ওকে, তাহলে চলো আমরা এখন দেখে নিব যে আর্টসে আমরা কি যখন এইচএসসি লেভেলে যাব তখন কি কি সাবজেক্ট পাচ্ছি। প্রথম দেখাতে একটু ভয় লাগতে পারে, একদমই ভয় পাওয়া যাবে না যে এতগুলো সাবজেক্ট সবগুলো পড়তে হবে, না একদমই না। এখানে সবচেয়ে বড় একটা সুযোগ তোমাদের জন্য দেওয়া হয়েছে, সেটা দেখো, তোমরা যখন এসএসসি লেভেলে ছিলা তোমাদের কিন্তু বাধ্যতামূলক 4টা সাবজেক্ট পড়া লাগতো, মানে পরিণীতিও তোমাদের পড়তে হবে, ভূগোলও পড়তে হবে, তোমার অর্থনীতিও পড়তে হবে, বিজ্ঞানও পড়তে হবে। তো এরকম জিনিসটা কিন্তু এখানে নাই। দেখো এখানে অনেকগুলো সাবজেক্ট দেওয়া আছে, তুমি তোমার পছন্দ মতো জিনিসগুলোকে চুজ করবা। তোমাদের যাদের তোমরা দেখেছিলা যে অর্থনীতি পড়ে ভালো মার্কস পেতা, তারা কিন্তু অর্থনীতিটা নিয়ে নিবে, এবং এইটা নিলে তোমরা অ্যাডমিশন লেভেলে গিয়ে কী ধরনের সুবিধা পেতে পারো সেই জিনিসগুলো কিন্তু আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি, তাহলে এখন আর রিপিট করব না। তারপর দেখো এখানে এই যে তুমি এসএসসিতে পরিণতি পড়ে আসছিলা না, দেখছো সেম সাবজেক্ট কিন্তু এখানেও আছে। তো তোমরা যারা এসএসসিতে পড়ে আসছো তারা যখন এইচএসসি লেভেলে যাবা, এই সাবজেক্টটা কিন্তু তোমাদের জন্য একদম পানি ভাতের মতো সোজা মনে হবে। তারপরে দেখো ইতিহাস, সেমভাবে ইতিহাসের মধ্যেও তোমরা ওই নবম দশম শ্রেণীতে যা পড়ছিলে জিনিসগুলো পাবা। এরকম অনেকগুলো দেখো, মনোবিজ্ঞান আছে, কৃষি শিক্ষা আছে, তারপর ইসলামের ইতিহাস, যেটা ইসলাম শিক্ষা পড়ে আসবা, এখানে এই জিনিসগুলো পাবা।
তো মৃত্তিকা বিজ্ঞান, তারপর হচ্ছে যুক্তিবিদ্যা, আরও অনেকগুলো সাবজেক্ট আছে। তো তোমরা হচ্ছে তোমাদের পছন্দ মতো যেটা যেটা তোমাদের ভালো লাগে এবং যেটা পড়ে মনে করবা যে এখান থেকে আমি ভালো মার্কস পেতে পারবো, তাহলে সেগুলো চুজ করে নিবা নিজেদের পছন্দ মতো। ঠিক আছে, বুঝে নিয়েছো তো? তাহলে কি কি পড়তে হবে তোমাদেরকে? তো এখন আমরা চলে যাবো আমাদের রাকিব ভাইয়ার কাছে, যে তিনি ওভারঅল বলবেন আমাদেরকে কার কি সাবজেক্ট আসলে নেওয়া উচিত এবং কি গ্রুপ আমাদের নেওয়া উচিত। তাহলে রাকিব ভাইয়ের কাছে আমি পাস করে দিচ্ছি। তো তোমাদের কিন্তু সবকিছু একদম ডিটেলসে এক্সপ্লেন করা হয়েছে, এখনো অনেকে কনফিউজ থাকতে পারো। ওভারঅল যেটা সেটা হচ্ছে, তোমার যদি পড়াশোনায় অনেক এফোর্ট দিতে ইচ্ছা করে, কিংবা এরকম ফিক্সড টার্গেট থাকে আমাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতেই হবে, কিংবা সায়েন্সের এই সাবজেক্টটাই পড়াই লাগবে, সেক্ষেত্রে অবশ্যই তুমি সায়েন্সটা নিবা। ঠিক আছে? আর যদি এরকম হয় যে পড়াশোনায় একটু কম এফোর্ট দিতে চাচ্ছ, তুমি পড়াশোনার বাইরে অন্য কিছু করতে চাও, ধরো আর্টিস্ট হতে চাও, কিংবা সেলিব্রিটি হতে চাও, ইউটিউবার হতে চাও, বা এরকম কিছু একটা, বা খেলোয়াড় হতে চাও, পড়াশোনায় কম এফোর্ট, তাহলে তুমি হয়তো আর্টস বা কমার্স এগুলো চুজ করতে পারো। তুলনামূলকভাবে পড়াশোনায় এফোর্ট ওগুলো কম দেওয়া লাগে। হ্যাঁ, এখন সায়েন্স চুজ করলেই যে তুমি খুব ভালো হয়ে গেছো, বা ওগুলা চুজ করলেই যে খুব খারাপ হয়ে গেছো, ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে তুমি ওটা চুজ করার পর কিভাবে পড়াশোনাটা করতেছো। সায়েন্স থেকেও খুব ভালো করা যায়, আর্টস থেকেও খুব ভালো করা যায়, কমার্স থেকেও খুব ভালো করা যায়। এটা ডিপেন্ড করে তুমি গ্রুপটা চুজ করার পর নিজে কি করতেছো। তুমি যদি সায়েন্স চুজ করে নিজেকে খুব কুল ভেবে পড়াশোনা ছেড়ে দাও, তাহলে কিন্তু আরও খারাপ জিনিস হবে। তো সব জায়গা থেকেই টপ করা যায়। তো এটাই ছিল আমাদের আজকের ডিসকাশন। আর আরেকটা সাজেশন হচ্ছে, তোমার যদি কোনো বড় ভাইয়া বা আপু থাকে, কিংবা সিনিয়র যারা ধরো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে বা এই স্টেজগুলো কাভার করে আসছে, ওদের সাথে একটু ডিসকাস করে, একটু আলোচনা করে তারপর সাবজেক্টটা চুজ করো বা গ্রুপটা চুজ করো। ওরা তোমাকে আরও ভালো গাইড করতে পারবে আর কি, তোমার সিচুয়েশন বুঝে। কারণ ওরা তো তোমার পড়াশোনা সম্পর্কে অবগত। হ্যাঁ, আমরা তো না। ওরা তোমাদের পড়াশোনা সম্পর্কে অবগত, এবং তুমি যে বড় হইছ, তোমার যেই পড়াশোনার স্টেজগুলো ওরা কিন্তু সবগুলাই দেখে আসছে। সো ওরা আরও বেটার সাজেস্ট করতে পারবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে।